নমস্কার বন্ধুরা, আমি অম্বিকা আর আপনারা দেখছেন বার্ডস লাভার অম্বিকা। আমার বার্ডস লাভার অম্বিকা চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের পোষা প্রিয় পাখিগুলিও। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ছাঁট বদ্রি পাখি কেন হয়, হ্যাঁ, এর হওয়ার মূলত কারণগুলি নিয়ে আলোচনা করব এবং এর সমাধানটা নিয়ে আমি আলোচনা করব। তাই এই বিষয় নিয়ে আমাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন, কয়েকজন কমেন্ট, আমার বেশ কিছু ভিডিওতে কমেন্ট করেছিলেন, যে নামগুলো আমার ঠিক মনে নেই। যেমন এক ভাই প্রশ্ন করেছিলেন যে দাদা, ব্লাড লাইন বলে কিছু আছে? আমি বলবো যে হ্যাঁ আছে, এবং এই ছাঁট পাখির একটা রিলেটেড অংশ ধরে নিতে পারেন। তারপরে উলবেরিয়ার অমিত রায় বলে এক ভাই আছেন, উনি আমার একটা ভিডিও কমেন্ট থেকে বলেছেন যে দাদা, আমি প্রায় 1-1.5 বছর ধরে বদ্রি পাখি পালন করে আসছি, তা প্রত্যেকটা ক্লাসেই নাকি ওনার ছাঁট পাখি তৈরি হচ্ছে, ভালো কোনো বদ্রি পাখি বাচ্চাই ওঠে না। তাই এই নিয়ে আপনি যদি কিছু একটু বলেন। তা আমি সব দিক দিয়ে বিচার করে আমি দেখলাম যে না, এটা নিয়ে একটা সময় আমি নিজেও ভুক্তভোগী হয়েছিলাম। মানে আমি ধরুন, আগে তো আমার অনেক ভিডিওতে আপনারা শুনে থাকবেন যে আমি দীর্ঘ 16 বছর যাবৎ আমি পাখি পালন করে আসছি। তা প্রথমের দিকে একটা সময় আমারও কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন আমিও হয়েছি, কিন্তু এক থেকে বর্তমানে এই জায়গায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমি এসে আমি বলতে পারি আমি যে একদম ছাঁট পাখিটাকে 0% আমি নামিয়ে এনেছি। আমার ছোট্ট সেটআপ আছে, 20টার সেপারেট ব্রিডিং আমি এখন করি, আমি কলোনি ব্রিডিং আর করি না। তা এখন আমার ছাঁট পাখি বলে কিছু হয় না। তাহলে আমি ওই জায়গা থেকে কি করে আমি নিজেকে ডেভেলপ করলাম, হ্যাঁ, আমার সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শুধুমাত্র শেয়ার করব। হয়তো এই জায়গায় বলতে গেলে একটু বকবক করতে হবে, একটু দীর্ঘ সময় লাগবে, ভিডিওটা একটু লং হতে পারে। বন্ধুরা যারা এ ব্যাপারে ইন্টারেস্টেড, তারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন, কেটে বা টেনে দেখবেন না। হ্যাঁ, অবশ্যই উপকার পাবেন কিছু না কিছু। তা আমি শুরু করব যে ছাঁট পাখি কেন হয় এবং এর কি কি কারণ রয়েছে, তার প্রতিকার রয়েছে, এগুলো নিয়ে। তা আমি 5টা কারণ মোটামুটি আমি খুঁজে দেখেছি আমার লাইফেতে, যে এই 5টা কারণের জন্য আমরা ছাঁট পাখি হওয়ার চান্সটা সব থেকে বেশি। সেই 5টা কারণ কি কি না, পাখি সঠিকভাবে ক্রয় না করা, মানে পাখি না চিনে জেনে হঠাৎ করে আমার পাখি কিনতে মন গেল, আমি বাজার থেকে কিছু পাখি কিনে নিয়ে চলে এলাম। তা ওর মধ্যেই ছাঁট পাখির একটা কি বলবো যে বীজ যদি আমি ধরি, তো ওই পাখির মধ্যেই লুকিয়ে আছে। তারপরে আপনার সঠিকভাবে খাবার দাবারের একটা যত্নার্থীর ব্যাপার থাকে। তো এই জায়গায় সঠিক খাবার দাবার যদি তাদের মধ্যে তাদেরকে আপনি প্রোভাইড না করেন, তাদের যদি শরীরে পুষ্টির অভাব হয়, তাহলে সেক্ষেত্রে তাদের বাচ্চাদের সেই প্রভাব একটা পড়তে থাকে এবং সেখান থেকে একটা ছাঁট পাখির হওয়ার একটা চান্স থাকে। আর ওষুধ ঠিকঠাক, ভিটামিন ক্যালসিয়াম আমরা যারা অ্যাকচুয়ালি ব্রিড করাই, এই ক্ষেত্রে ভিটামিন ক্যালসিয়ামের একটা ভূমিকা খুবই অপরিহার্য। তা সেই জায়গাটা যদি সঠিকভাবে মেনটেন্স না হয়, তাহলে কিন্তু ছাঁট পাখি হওয়ার একটা টেন্ডেন্সি সবসময় থেকেই যায়, ওষুধের কারণে এটা হয়। আর এছাড়াও আরো একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনি যেখানে পাখি করে আসছেন, অবশ্য নতুন পাখিদের নতুন যারা অনেকে করছেন তাদের বলছেন যে হয়েছে, তাহলে আমি এখানে দীর্ঘ সূত্রিতার কথাটা আনবো না, কিন্তু যারা দীর্ঘদিন ধরে একই জায়গায় পাখি করে আসছেন এবং কোনো জীবাণুনাশক প্রয়োগ করেন না, তাদের ক্ষেত্রেও অনেক সময় হতে পারে। সেটা কি না, মাইটসের আক্রমণ। বন্ধুরা, মাইটস আমরা যারা পাখি পালন করি, সে কলোনিটি বলুন আর কেজ ব্রিডিংই বলুন, একটা সময় আস্তে আস্তে মাইটসের আক্রমণ ঘটে পাখিদের শরীরে। সেই মাইটস থেকেও কিন্তু ছাঁট পাখি হওয়ার একটা বড় সম্ভাবনা থেকেই থাকে। সেগুলো কিভাবে হয়, কেন হয়, সেগুলো নিয়ে আমি আসছি, একটা করে আলোচনা করব। আর একটা হচ্ছে যে পাখির যারা মা বাবা মানে পেরেন্টসরা, এরা অনেক সময় এফেক্টেড হয়ে গিয়ে এমন একটা রোগে আক্রান্ত হয়, এরা দেখবেন ওই বাচ্চাদের ফেদার যখন হতে শুরু করে, কাঁটা কাঁটা বেরোয়, তখন ওই মা বাবা পালকগুলোকে তুলে তুলে খেতে আরম্ভ করে। আর সেই বাচ্চাগুলো এমন অবস্থা হয়, মুরগির পালক খাইয়ে দিলে যেমন হয়, হ্যাঁ, সেই এরকম ইয়ের মতো হয়ে থাকে, শুধু দানাগুলো আর পালকগুলো নিয়ে ঘুরে বেড়ায়। বড় শুধু দেখবেন এই মাথার কাছে কিছু, দানার ডগের কাছে কিছু পালক রয়েছে, অল্প কিছু, আর নেজে হয়তো 2-1টা রয়েছে, বাকি গোটাটাই সাদা পালক নেই। এই ধরনের বন্ধুরা সমস্যা মোটামুটি এই 5টা। তাহলে কি কি না, পাখি কেনার উপরে আপনার ছাঁট পাখি তৈরি হতে পারে, পাখির যত্নটির উপরে ছাঁট পাখি তৈরি হতে পারে, ওষুধ যদি ঠিকঠাক ভাবে না দেন সেটার কারণে হতে পারে, মাইটসের আক্রমণে হতে পারে, আর হচ্ছে পেরেন্টসের আক্রমণে হতে পারে। এই 5টা মূলত কারণ আছে। তার মধ্যে 2টো কারণ খুবই ভাইটাল, যে 2টো কারণকে আমি বলবো ভিডিওতে, আমি আসবো কোনো একটা সময় নিয়ে, আমি সেই 2টো কারণকে আমি বলে দিচ্ছি। ওই 2টো কারণ যদি আপনি কোনোভাবে ক্রস করতে পারেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার ছাঁট পাখি হবে না। ছাঁট পাখি বলতে মানে ওইটা যেমন বললাম যে পেরেন্টস পাখি পাখি ওর পালকগুলোকে তুলে দেয়, এটাও একটা হয়। আর একটা দেখবেন হয় যে ওই বড় পাখিগুলো হয়, বড় যে পালকগুলো মানে অ্যাকচুয়ালি ফ্লাইং করার জন্য যে পালকগুলো, সেগুলো তার আসে না, বাদ বাকি সব গোটা শরীর ঢাকা আছে।
আর ছোট্ট পাতা সাইজ হয়ে থাকে, খেয়েই যায় সারা জীবন, ও আর বাড়েও না, কিছু না। এগুলো অনেক সময় মাইক্সের আক্রমণও হয়ে থাকে। তা আমি এগুলো নিয়ে একটা করে আলোচনা করব। তা আমি প্রথমেই বলবো বন্ধু যে 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে পাখি কেনার উপরে কেন হয় না। পাখি কেনার উপরে বলতে, ধরুন আমরা অনেক সময় ওই যে ঝোঁকের পরে কিনি। আমাকেও এখনো অনেক বন্ধু আমার ভিডিও দেখে করে ফোন করে, আমি যখন বাচ্চা পাখির কথা বলি আমাকে বলে যে দাদা একটু বড় পাখি হবে না, মানে অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট টাইপের। আমি এগুলো হয়তো আমি বোঝাতে পারি না। আমি বারবার বলি যে যারা শখের বসেই বলুন আর ব্রিডিং করানোর জন্যই বলুন, একটা সময় হয়তো আপনার বীজ তার থেকে পাবেন, একটা সুপ্ত বাসনা আপনার মনে আছেই। আমি প্রত্যেকেই বলি ভাই বাচ্চা পাখি কিনুন। এখন বাচ্চা পাখি কিভাবে চিনবেন, সেমি অ্যাডাল্ট পাখি কিভাবে চিনবেন, অ্যাডাল্ট পাখি কিভাবে চিনবেন, সেই বিষয়ে আমি এখানে আলোচনা করবো না। এই জন্য আমাকে আলাদা একটা পার্ট আনতে হবে। সেখানে আমি 3টে পাখি কিভাবে চিনবেন সেটা আমি বলে দেবো। যে আপনি বাচ্চা কি করে চিনবেন, সেমি অ্যাডাল্ট কিভাবে বুঝবেন, আর সেটা পাখিটা যে অ্যাডাল্ট কিনা সেটা কি করে বুঝবেন, এগুলোর জন্য আলাদা পার্ট আনবো। এটা প্রসঙ্গ নয়, বিষয় না, আমি এই বিষয়ে আসবো না। তো আমি বারবার বলি যে বাচ্চা পাখি কিনতে, কারণ বড় পাখি কিনতে গেলে এই ধরনের ঠকে যাওয়ার ভয়টা বেশি। কারণ ধরুন আমি কেন বলছি, যে ধরুন এই যে মাইক্সের আক্রমণ বা ছাঁট পাখি, এগুলো অনেক সময় ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়, কিন্তু তার ব্লাড লাইনে সেই ছাঁট পাখির যে ইয়েটা ব্লাড লাইনে থেকেই যায়। কিভাবে ঠিক হয়, অনেক সময় ক্যালসিয়াম ভিটামিনের অভাবের জন্য ধরুন যদি হয়ও, আমার ক্ষেত্রে আমি অ্যাডভারি আমার আগে যখন ছিল তখন কলোনিতে ছিল, তখন ওখানে হতো। তা সেখানে অনেক সময় শেষকালে ট্রিটমেন্ট করে ভিটামিন ক্যালসিয়াম দিয়ে ওগুলোকে ঠিক হয়ে যেত। তা সেই পাখিটা যখন বাজারে যাচ্ছে সে তো অনেকটা অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট হয়েই যাচ্ছে। তো সেই পাখি যখন যাবে ওর ব্লাড লাইনে কিন্তু ছাঁটের সমস্যা একটা রয়ে গেছে। তো সেই পাখি থেকে যখন বাচ্চা হবে তাহলে আমার বাচ্চার মধ্যে ছাঁট পাখি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো সেদিন আমি বলছি বন্ধু বাজার থেকে যখন কিনবেন অবশ্যই বাচ্চা পাখি কিনুন। আপনাদের একটা টেন্ডেন্সি দেখছি, আমি দেখছি এই কারণেই দেখছি যে আমার ভিডিও দেখে অনেকেই ফোন করছেন, বলছেন, তারপরে আবার বলছেন যে সেমি অ্যাডাল্ট বা একটু অ্যাডাল্ট পাখি হলে ভালো হতো না। মানে ওনার হয়তো মনে হচ্ছে যে আমি নিয়ে যাবো সঙ্গে সঙ্গে ডিম বাচ্চা করতে শুরু করে দেবে। বন্ধু ওখানে আপনি ঠকে যাবেন। তো সেদিন বলছি যে বাজার থেকে পাখি কেনাটার উপরে আপনার ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের পাখি কিনেছেন। সেখানে যদি ছাঁট তার মধ্যে সুস্থ অবস্থায় থাকে সেই পাখির মধ্যে, বা আপনি যদি সঠিকভাবে পাখি না চেনেন, না চিনে পাখি কিনে নিয়ে আসেন, তাহলে আপনার ব্রিডিং এতে ছাঁট পাখির আসার সম্ভাবনা নাম্বার 1 গেল, এটা বেশি। এরপরে বলবো যে আপনি হয়তো ভালো পাখি কিনে নিয়ে এলেন, কিন্তু সঠিকভাবে যত্নার্থী না করার কারণে, মানে বীজ যত্নার্থী বলতে 2 রকম হয়। এক হচ্ছে খাঁচায় পোষা পাখি, আর তার থেকে বীজ নেওয়া পর। তো বীজ নিতে গেলে এখানে ভিটামিন ক্যালসিয়াম জিঙ্ক এই ধরনের যদি শরীরে ঘাটতি দেখা দেয়, তাহলে সেই পাখি যে বাচ্চা হবে সেখানেতে ছাঁট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ তার শরীরে যে ফেদার হতে গেলে ভিটামিন সি বলুন, ভিটামিন ই বলুন, এই ধরনের যে বা জিঙ্কের অভাবে পাখির শরীরে ফেদার ঠিকঠাক ভাবে গঠন হয় না। তার ফলে একটা তার ওই সাপ্লিমেন্টারির অভাবে তার ছাঁট হওয়ার সম্ভাবনা একটা বেশি থেকেই যায়। এটা একটা গেল। তাহলে এই জায়গাটাও আপনাকে ঠিক করতে হবে। খাবার দাবারের উপর জোর দিতে হবে। আপনার শুধুমাত্র শুকনো দানা আর জল দিয়ে আপনি যদি মনে করেন যে তার থেকে ভালো ব্রিডিং নেবেন আর সুস্থ সবল বাচ্চা তার থেকে উঠবে, এটা বন্ধু নয়। অন্তত সপ্তাহে 1 দিন, বলবো না, অন্তত 2 দিন যদি একটু ওই সময়টায় ব্রিডিং এর আগে, তো বাচ্চা একদম খুব বাচ্চা থাকলে সব ফুড দেবেন না। সব ফুডটা আমি ওইখানটা বারণ করবো, তাহলে পটির সমস্যা এসে যেতে পারে বাচ্চা, এবং বাচ্চা মারা পড়তে পারে। কিন্তু তার আগে অন্তত সপ্তাহে 2 দিন করে আপনি নিম তুলসী এগুলো দিতে পারেন খাঁচায় গোটা পাতা। তবে কলমি শাক বা এই সবজি জাতীয় জিনিসটা পাখিদেরকে আমি খুবই কম দিতে বলবো। মানে 1 পেয়ার পাখির জন্য আমি বলবো 2টো কলমি শাকের পাতা দিতে। যদি ছোট পাতা হয় 2টো দিতে, আর বড় পাতা যদি হয় তাহলে 1টা দিতে, এবং রেগুলার বেসিসে এগুলো দেবেন না, তাহলে কিন্তু পটির সমস্যা এসে যাবে। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি হয়তো। তা ফুড হ্যাবিটের উপর আপনাকে জোর দিতে হবে যে যাতে করে একটা ভালো ফুড সাপ্লিমেন্ট ওদেরকে দেওয়া যায়। তা সেটার উপর আপনাকে নজর দিতে হবে। মেডিসিন উপরে নজর দিতে হবে যে সঠিক সময়ে ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন, জিঙ্ক শরীরের সাথে যাতে ঠিকঠাক ভাবে প্রোভাইড হয়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে অন্তত ডিম পাড়ার আগে পর্যন্ত। আর 2টো ডিম পাড়ার আগে পর্যন্ত আপনি যা মেডিসিন দিলেন ওটাকে দিয়ে শেষ করে দেবে। ডিম দিলে আর কিন্তু কোনো মেডিসিন আপনার প্রয়োগ করা যাবে না। সেজন্যই পাখিকে তার আগে ব্রিডিং এর আগে, ডিম বা ব্রিডিং মুডের আগে আপনাকে পাখিকে মেডিসিন কোর্স কমপ্লিট করে পাখিটাকে রেডি করে নিতে হবে, যাতে করে তার ওই ধরনের সমস্যাগুলো না। এরপরে বলবো মাইক্সের আক্রমণ। খাঁচায় যদি আপনার মাইক্সে অনেক সময় ছোট ছোট এক ধরনের পোকা, খাঁচা আমি কলোনিতে করুন আর সেপারেট ব্রিডিং করুন, এই ধরনের ছোট ছোট পোকা পাখি গায়ে আক্রমণ ঘটে। তবে তার ফলে হয় কি, ওরা অনেক সময় ওই যে যখন বাচ্চা পাখিগুলো যখন ফেদার তার বেরোতে শুরু করছে, তখন যখন ওরা এফেক্টেড হয়ে যায়, ওরা করে কি, ওই যে যেহেতু পালকগুলো সেই সময় একেবারেই নরম এবং কচি থাকে, ওই গোড়ার দিকে কেটে দেয়। দেখবেন অনেক সময় হাঁড়িতে ধরা পালক পড়ে আছে।
পালকগুলো গা থেকে ঝরে পড়ে আছে, কিন্তু না বন্ধু, পালকে ঝরলো কিভাবে? ঝরার দুটো তিনটে কারণ থাকতে পারে। এক হচ্ছে তার শরীরে ভিটামিন, ক্যালসিয়াম এই ধরনের ঘাটতির কারণে তার ফেদার প্লাকিং হয়ে ঝরে পড়তে পারে। আর দুই হচ্ছে যদি মাইটের আক্রমণ ঘটে যায়, তাহলে ওরা করে কি ওই পাখির পালকের গোড়ায় আমার কেটে কেটে পালকগুলোকে ওদের রসগুলো খায়, আর পালকগুলো শুকিয়ে সেই ধানের শীষ মরা দেখেছেন অনেক সময় দেখবেন জমিতে ধান হলে তার একটা শীষ মরে থাকে, দেখবেন টেনে দেখবেন গোড়ায় কেটে দিয়েছে, শীষটা টেনে দেখবেন গোড়ায় কাটা। এই পাখিদের ক্ষেত্রে ওই ধরনের মাইটের আক্রমণ ঘটলে কিন্তু ওই পালকের গোড়ায় ওরা কেটে দেয়, যার ফলে ওই পালকটা গোড়াটা চামড়ার ভিতরে থেকেই যায়, ওখানে তার নতুন করে পালক বেরোতে পারছে না, আর পাখিটার ওই দশা ওরকম হয়েছে। তাহলে এই মাইটসের আক্রমণ, আর এই মাইটসের আক্রমণ থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন এটাও আমি বলে দিই একই সাথে সাথে। মাইটসের যদি আক্রমণ আপনি মনে করেন, তাহলে আপনাকে বুটক্স বলে একটা ওষুধ আছে, বুটক্স। এই ওষুধটা কিন্তু কখনোই পাখিদের তো বাচ্চা পাখি গায়ে তো আপনি দিতে পারবেন না, ওটা যদি এফেক্টেড হয়ে যায় তো হয়েই গেল। আপনাকে আপনার অ্যাভিয়ারি বা খাঁচা বা কলোনি যাই বলেন না কেন, সেইটাকে পরিশুদ্ধ করতে হবে। সেটার জন্য আপনাকে অন্তত কম করে মাসে একবার 2 লিটার জলে 1 ml বলবো, কিন্তু বদ্রির জন্য, কারণ বদ্রি যেহেতু ছোট পাখি, 2 লিটার জলে 1 ml ডিটক্স বলে একটা ওষুধ আছে, এটা আপনি স্প্রে করতে পারেন। পাখিটা গায়ে লাগলেও পাখিদের কোনো ক্ষতি হবে না বড় পাখিদের ক্ষেত্রে। তবে খেয়াল রাখবেন যেন যদি হাঁড়িতে ডিম বাচ্চা থাকে, তাহলে যেন হাঁড়ির ভিতরে কখনোই সেটা না ঢুকে যায়। মাইটটা শুধুমাত্র আপনি বাইরের দিকটা হাঁড়িটা বাদ দিয়ে বাকিটা আপনি স্প্রে করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন। আর যদি এই ধরনের হাঁড়ির ভিতরে পাখি হয়, তাহলে সঙ্গে সঙ্গে হাঁড়িটাকে চেঞ্জ করে দেবেন। আর একটা জিনিস করবেন, বাচ্চাগুলোকে নিম আর অ্যালোভেরার যে পাতার যে মাঝখানে যে জেলিটা, ওই জেলিটাকে বার করে আর নিমের রস ওর সঙ্গে পাঞ্চিং করে আপনি ওই বাচ্চা পাখি গায়েতে মাখিয়ে দেবেন। দেখবেন অনেক সময় যদি মাইটসের আক্রমণ হয় কিন্তু, তাহলে দেখবেন অনেক সময় এটা সেরে যাবে। তাহলে এটা গেল মাইটস পর্যন্ত। মাইটস যদি আক্রমণ হয় এবং তার থেকে মুক্তি কিভাবে আপনি পেতে পারেন। এরপর আর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো, সেটা হচ্ছে যে পাখির পেরেন্টসরা অনেক সময় তার বাচ্চাদের উপর আক্রমণ ঘটায়। এখন এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমি এর থেকে 100% রেজাল্ট পেয়েছি, এবং সেটা আমি কিভাবে কি করেছি সেটা আমি এই ভিডিওতে বলেও দিচ্ছি। তা অনেক সময় আপনারা দেখবেন যে বাচ্চা যখন পালক বেরোচ্ছে না, হাঁড়িতে যখন কাঁটা পালক বাচ্চার বেরোতে শুরু করছে, তখন দেখবেন তার মা বাবা, এগুলো সব পেয়ারের ক্ষেত্রে হয় না, কিছু কিছু পেয়ারের ক্ষেত্রে এটা ঘটে যায়, যে তখন দেখবেন তার মা বাবা গিয়ে ওই পালকগুলোকে উঠিয়ে পালকের গোড়ার যে নরম অংশটা, ওই রক্তটা, ওইটা দেখবেন ওরা কিছু কিছু খায়, লবণাক্ত ভাবটা গিয়ে থাকে। আর ওই খেতে খেতে ওদের একটা এমন হ্যাবিট জমে যায়, ও যা বাচ্চা থাকে সবাইকারই ওই পালকগুলো তুলে 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 ওরা খেয়ে নেয়, যার ফলে কিন্তু আপনার ওই পাখিগুলো পরবর্তী ক্ষেত্রে ওই পালক বেরোনো বন্ধ হয়ে যায়। ওই জায়গাগুলো যেহেতু ছোট পালকগুলোকে একদম কচি চামড়া থেকে গোড়া শুদ্ধ তুলে দিচ্ছে, পরবর্তী ক্ষেত্রে কি হয়ে যায়, স্কিনটা না চেন হয়ে যায়, মানে ওই লোম কূপগুলো বা পালকের যে ইয়েগুলো কূপগুলো বলতে পারি, ওইগুলো না বুঝে যায়, যার ফলে আর ওইখানে ফেদার বেরোয় না, ওই পাখিগুলো ওইভাবেই হয়ে যায়। এর থেকে মুক্তির উপায় আমি বলবো বন্ধু, ফস্টারিং। আমার ক্ষেত্রেও ঘটেছে, আর আমি কিন্তু এর থেকে 100% রেজাল্ট পেয়েছি ফস্টারিং। এখন বলবেন ফস্টারিং আপনার 1 পেয়ার 2 পেয়ারের ক্ষেত্রে যদি এই ধরনের রোগ এসে যায়, 1 পেয়ার 2 পেয়ারের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়, কারণ আমি ফস্টারিং কিভাবে করবেন? ধরুন আপনার 2টো পেয়ার আছে, 2টো পেয়ারের মধ্যে একটা পেয়ার হয়তো তখন ডিম বাচ্চা উঠে গেছে, এটা বড় হয়েছে, আর একটা পেয়ার ডিমে তাড়িয়ে আছে, তাহলে আমি সেখানে ফস্টারিং করতে পারছি না। তো এক্ষেত্রে মোটামুটি আমি বলবো যে 4-5 পেয়ার পাখি বা 10 পেয়ার থাকলে ভালো হয়, কারণ ওই যে পাখিগুলো সেই সময় কাঁটা পালক বেরোচ্ছে, সেই লেভেলের পাখির জায়গায় আমাকে দিতে হবে, সেই পাখিগুলো ছাড়িয়ে দিতে হবে। আপনার ধরুন যদি সব হাঁড়িতে 4টে করে বাচ্চা থাকে, তাহলে আপনি তো একটা হাঁড়িতে গিয়ে 4টে বাচ্চাকে ঢুকিয়ে দিতে পারবেন না, আরেকজনের ঘরে 8টা পেরেন্টসের ঘরে 8টা বাচ্চাকে চাপিয়ে দিলেন, এরকম তো নয়। তো সেটা যদি 4-5 পেয়ার থাকে, তাহলে কি হবে, আমি একটা পেয়ার যদি এই ধরনের সমস্যা হয়, আপনি সেটাকে নিয়ে গিয়ে 3 থেকে 4টে পেয়ারে ওটাকে হাঁড়িতে ছাড়িয়ে দিলেন। এটা হচ্ছে 100% আমার ক্ষেত্রেও হয়েছে, আমি করেছি, একদম দারুণ রেজাল্ট। আর যদি দেখেন যে ওই ধরনের, ওই ক্ষেত্রে পেরেন্টস বা পালকগুলোকে তুলে নিয়েছে এবং বাচ্চার গায়েতে রক্তমুক্তি সব হয়ে আছে, আর যখন পেরেন্টস না তুলে নেয়, পেরেন্টসদের মুখগুলো দেখলে বুঝতে পারবেন ফোটাতে ওই লাল লাল রক্ত মতো লেগে থাকে, তখন বুঝবেন হাড়ির ভিতরে যখন দেখবেন বাচ্চা পিছিস করে আওয়াজ করছে, আর পেরেন্টসরা দেখবেন ওগুলোকে তুলে তুলে খাচ্ছে। তাই এই ক্ষেত্রে ওই বাচ্চাগুলোকে তুলে নেবেন, আর ওই অ্যালোভেরা নিম যেটা বললাম, পাখির গায়ে পুরো মাখিয়ে দেবেন, একদম যত ছোট পাখি হোক, ছোট পাখি মানে তো তার নিশ্চয়ই পালক বেরিয়ে গেছে, সে একদম পুরো মাখিয়ে দেবেন, নিয়ে অন্য পেরেন্টসের জায়গাগুলো দিয়ে দেবেন, যেগুলো ভালো পেরেন্টস আছে, ওই ধরনের রোগা এফেক্ট নয়, সেখানে দিয়ে দেবেন, দেখবেন আপনার তাহলে আপনি চিরতরে ওর থেকে মুক্তি পেয়ে যাবেন। তাহলে কি হলো, ওই যে পেরেন্টসটা যারা তুলে ছাদ পাখি তৈরি করছিল আপনার, ওদের হাঁড়িটা তুলে ওদিকে আপনার রেস্টটা দিয়ে দিলেন,
আর এদিকে আপনার বাচ্চাগুলো ওই পেয়ারটাকে কিন্তু নষ্ট করবে না। হয়তো পেয়ারটা আমরা ভালো পেয়ার দেখবেন, হয়তো 4টে 5টা 6টা করে বাচ্চা তুলছে, আমি ওইরকম করতে বলে পেয়ারটাকে তো নষ্ট করে দিতে পারবেন না, পেয়ারটাকে আমাকে রাখতে হবে এবং ওদেরকে আরো যত্ন করুন। এই ক্ষেত্রে দেখবেন আমি ইয়ে হয়ে যাবে। আবার পরবর্তী ক্ষেত্রে ডিম বাচ্চা হবে, যখন দেখবেন আবার ওরকম করতে আপনি চালিয়ে দিলেন, তাহলে ওর থেকে তো আমি রেজাল্টটা তো পেতে শুরু করলেন। সেগুলি বলছি সেই পেয়ারটা কিন্তু আমি ছেড়ে দেবেন না। এ প্রসঙ্গ বন্ধুরা আর একটা কথা বলি, আমার নিজের অভিজ্ঞতা আমি দেখেছি, আমি ভিডিও প্রায় শেষের দিকেই চলে এসেছি, কয়েকটা কথা আপনারা একটু শুনে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তা আমি দেখেছি এই যে ছাঁট পাখির বিষয়টা একমাত্র কলোনির ক্ষেত্রেই বেশি হয়, সেপারেট ব্রিডিং এর কিন্তু এই প্রবলেমটা খুব একটা হয় না। এখানেও এটা আমার মনে হয়েছে। দেখুন বন্ধুরা, আমি এতক্ষণ ধরে যা কিছু বললাম এটা আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের সাথে যা শেয়ার করা। এটা ভাববেন না যে আমি কোনো পক্ষী বিশেষজ্ঞ, না বন্ধু ক্ষমা করবেন, আমি কোনো পক্ষী বিশেষজ্ঞ নই, আর আমি কোনো পশু চিকিৎসক বা ভেটেরিনারি যাই বলেন না কেন আমি সেটাও নই, মাফ করবেন। আমি এখানে যাই বললাম ওষুধের ডোজ বলুন বা যাই বলুন, এগুলো আপনারা নিজের মতো করে বা পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন। আর যেটা বলতে গেলাম যে আমি এই যে ছাঁট পাখির বিষয়টা বেশি দেখেছি কলোনিতে, আমারও কলোনি ছিল একটা সময়, তো ওখান থেকে দেখেছি যদি আমার 30টা কি 50টা, আমার ছিল 100 পেয়ারের একটা কলোনি ছিল, এখানে নয় অন্য জায়গায় ছিল। তা সেখানে আমি দেখছি যদি আমার 50 পিস বাচ্চা আসতো, অন্তত 15 থেকে 20টা ছাঁট পাখি জন্ম নিত। তো সেই জায়গায় আমার একটা অভিজ্ঞতা আমি উপলব্ধি করেছিলাম, আমার মনে হয়েছিল, এটা আমার জাস্ট মনে হওয়ার কথা, সেটা সত্য হতেও পারে নাও পারে, আমি আমার অভিজ্ঞতাটা তুলে ধরছি, আপনারা এর সঙ্গে সহমত হতেও পারে নাও পারে। ব্লাড লাইন একটা মেন ফ্যাক্টর হতে পারে ছাঁট পাখির ক্ষেত্রে। যদি একই ব্লাড লাইনের ইয়েতে দীর্ঘ ব্রিডিং হতে যায়, আপনি পাখি তো রেস্ট যদি না পায় এবং একই ব্লাড লাইনের ক্ষেত্রে যদি এই ধরনের ব্রিড করান, তাহলে ছাঁট পাখি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমার ওই জায়গা থেকে মনে হয়েছে, বিশেষ করে কলোনির ক্ষেত্রে আমি কলোনিতে ছাঁট পাখির রেজাল্টটা বেশি পেয়েছি। যারা ছাঁট পাখি যাতে জন্ম হচ্ছে তারা একটুখানি দেখবেন না যে আপনারা সেপারেট ব্রিডিং করছেন নাকি কলোনির মধ্যে আছে, সে ছোট খাঁচাতেই হোক বা বড় রুমের মধ্যেই হোক। হয়তো একটা 10x10 রুম, সে তার থেকে ছোট রুম বা ছোট জায়গায় হয়তো 5 পেয়ার পাখিকে একসঙ্গে ছেড়ে রেখে করছেন, সেখানে আমরা ছাঁট পাখি আসছে, নাকি একদম পেয়ারে পেয়ারে ভাগ করে আলাদা আলাদা সেকশনে করছেন, সেখানেও আমরা ছাঁট পাখি আসছে। এরকম যদি কারো হয়ে থাকে বন্ধু যে আপনি সেপারেট করছেন তারপরেও ছাঁট পাখি আসছে, তাহলে সেটা আমাকে একবার কমেন্ট আপনারা জানাবেন তো, আমি দেখবো কেন আসছে। তবে হওয়ার কথা নয়, আর যদিও হয় তাহলে যেটা বললাম যে পেরেন্টসরা ফেদার প্ল্যাকিং করে, মানে কাঁটা পালক উঠিয়ে ওরা যে গোড়ার নোনতা ভাব খায়, সেক্ষেত্রে ওটা হয়। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম ফার্স্ট টাইমে সমস্যা মিটে যাবে। আর একটা আমি বলি, অনেকে দেখবেন ভিডিওতে এই ধরনের বলে থাকে, আমি কিন্তু কোনো রেজাল্ট পাইনি বন্ধু, যারা বলে থাকেন তারা আমার অপরাধ নেবেন না, আমি তাদেরকে ছোট করছি না। অনেকে বলে থাকে যে এই ধরনের সমস্যা থেকে নাকি বিট লবণ এর একটা মুক্তির উপায়, তাদের নাকি খনিজ লবণ বা লবণাক্ত এই ধরনের কোনো একটা ঘাটতি শরীরে আছে, যার ফলে ওই পাখির বাচ্চা তার বাচ্চার গোড়ার ওই পালকগুলোকে তুলে সেখানে যে লবণাক্ত রক্তের মধ্যে একটা ভাব থাকে সেটাকে তারা খেতে পছন্দ করে, যার ফলে ওটা খায় আর পাখি ছাঁচ তৈরি হয়। কিন্তু আমি ওই সমস্ত ভিডিও দেখে, কারণ আমি যখন থেকে পাখি তৈরি করছি, পাখি পালন করছি, একটা সময় ইউটিউব ছিল না, তারপরে আমি যদি খুব ভুল না বলে থাকি, ইউটিউবের জন্ম সম্ভবত 2005 সালের প্রথম দিক করে হতে পারে সম্ভবত, আমি ভুল বললে অপরাধ নেবেন না, আমি না জেনে বলছি বা না দেখে বলছি। আমার যতটুকু মনে পড়ছে 2005 সালের প্রথম দিক করে হতে পারে। তাহলে এখন আপনারা যতটা বাড়ির বিছানায় বলুন, সাথে বলুন, আপনারা ইউটিউবের মাধ্যমে সার্চ করে ভিটে দেখে নিতে পারছেন। আমার সময় কিন্তু সেটা ছিল না। আমার সময় আমি যেখান থেকে পাখি এনেছিলাম সারাদিন লেগে যেত, সেখানে গিয়ে তার সঙ্গে গিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলে, হয়তো সে একটা কথা বলে দিল যে ভাই তুমি একটু ভিটামিন আর ক্যালসিয়ামটা একটু ঠিকঠাক মেনটেন্স করো, তাহলে হবে। আর এই যে ভিটামিন ওষুধের ব্যাপারটা ঠিকঠাক মেনটেন্স করো, এই জায়গাগুলো নিয়েও বন্ধু প্রচুর সমস্যা আমাকে ভুগতে হয়েছে। আমি পরবর্তী ক্ষেত্রে মেডিসিনের ব্যাপারে হয়তো এই বলতে গেলে আমার একটু ডিটেলস হয়, অনেকে হয়তো ভাবেন যে ভট করে বকে যাচ্ছে, কিন্তু এমন কিছু কথা আছে যেগুলো না বললেই নয় এবং সেগুলো প্রসঙ্গে এসে যাচ্ছে যে আমাকে সেগুলো বলতেই হচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে কলোনির ক্ষেত্রে এগুলো বেশি হয়, কারণ যেহেতু সেম ব্লাড লাইন ওখানে ঢুকছে, আর এই দীর্ঘ আপনার রেস্ট না পেয়ে ব্রিডিং যেহেতু চলছে, তো আমার মনে হয় যে কলোনির ক্ষেত্রে, কলোনি যদি সেপারেট ব্রিডিং হয় ছাঁট পাখিটা আসবে না। সে কলোনিটা আমি যেটা বললাম যে আপনারা খাঁচার মধ্যে রেখেই করুন, ছোট খাঁচার মধ্যে 2 পেয়ার 4 পেয়ার করে রেখেছেন, রেখে করছেন, সেটা একটু আপনারা নিজেরা দেখবেন যে আপনারা কলোনি করে করছেন কিনা, না সেপারেট ব্রিডিং এ করছেন। ছাঁট পাখি ওই হওয়ার সম্ভাবনা একটা সব থেকে বেশি যদি কলোনির মধ্যেই হয়, কারণ ব্লাড লাইনটা কিছুতেই আপনি আলাদা করতে পারবেন না। তো আপনি হয়তো দেখলেন যে 4 পেয়ার কি 10 পেয়ার আপনি রেখেছেন, রেখে
অন্য জায়গার ব্লাড লাইন আপনি করে একসঙ্গে ছেড়ে দিলেন, একটা জায়গা থেকে 4 পেয়ার নিয়ে এলেন, অন্য একটা জায়গা থেকে 4 পেয়ার নিয়ে এলেন, হ্যাঁ, দিয়ে একসঙ্গে ছেড়ে দিলেন। দেখা গেল ওরা যখন পেয়ার নেবে তখন তো আর ওসব বুঝবে না, তখন যে যার সঙ্গে পারবে পেয়ার নিয়ে নেবে, সেখানে দেখা গেল সেম ব্লাড লাইনের পেয়ার নিয়ে নিল। তাহলে সেই ক্ষেত্রে আপনার ছাঁট হওয়ার সম্ভাবনাটা কলোনির ক্ষেত্রে আমি সেজন্য বলছি যে সব থেকে বেশি। তাহলে বন্ধুরা, এইটুকুই আমি ছাঁট পাখি সম্পর্কে আলোচনা করলাম এবং তার সমস্যার কথাও আমি তুলে ধরলাম। আবার একবার ঝালিয়ে দিচ্ছি 5টা যে কারণ, সেটা হচ্ছে পাখি কেনা, সঠিক মানের পাখি না কিনতে পারা বা পাখি কেনার উপরে ডিপেন্ড করবে ছাঁট হচ্ছে কিনা, পাখির যত্নার্থীর খাবার দাবার এগুলোর উপরে ডিপেন্ড করবে আপনার পাখি ছাঁট হবে কিনা, মেডিসিন ঠিকঠাক ভাবে প্রয়োগ করছে কিনা এটার উপরে ডিপেন্ড করবে, মাইটস এর কারণে আপনার ছাঁট পাখি একটা ব্যাপার রয়েছে, আর ওই যেটা বললাম যে বাবা মায়ের পালক তুলে নেওয়াটা। তাহলে এই মোটামুটি 5টা কারণ এবং তার সমাধান নিয়ে আমি পুরোটাই আলোচনা করলাম। কতটা আপনাদেরকে বুঝতে পারলাম আমি জানি না, তবে আমার যেহেতু যতটুকু রয়েছে অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে আমার সেটাতে ছাঁট পাখি আমি পেয়েছি, আগে পেয়েছি, কিন্তু এখন একদম সেটাকে জিরোতে নামিয়ে এনেছি, এই কটা পদ্ধতির মাধ্যমেই আমি নামিয়ে এনেছি। হ্যাঁ, ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখতে থাকবেন বার্ডস লাভার অম্বিকা।